যখন অন্তর্বর্তী সরকার ছিল তখন তারা এই বিচারটিকে ঝুলিয়ে দেবার জন্য মুক্তিযুদ্ধের যে যুদ্ধাপরাধ মানবাধিকার বিরোধী ট্রাইব্যুনাল ছিল ওটার মধ্যে কিন্তু এই বিচারটাকে যুক্ত করে দিল। ছাত্রলীগেও ছিলেন অনেকে, গুপ্তভাবে ছিলেন, তাদেরও পরিচয় এসছে সামনে, নানান রকম বিতর্ক আছে। তবে এটা ঠিক যে একগুচ্ছ তরুণ ছাত্র নেতা নেত্রী তারা এখানে অবশ্যই সংযুক্ত বা আছেন, এটাতে কোনো সন্দেহই নেই। এনসিপির আহ্বায়ক বলেছেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগ ছেড়ে দলে যোগ দিলেও কোনো সমস্যা নেই। তাছাড়া বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদেরও দল ছাড়ার খবর আসছে প্রতিনিয়ত। এদিকে আবার আজকে নারী সংরক্ষিত আসনে ৩৬ নারীকে মনোনয়ন দিয়েছে বিএনপি। সেই তালিকায় স্থান পেয়েছেন এক সাবেক আওয়ামী লীগ নেত্রী ও আওয়ামী লীগ আমলের একজন সহকারী পাবলিক প্রসিকিউটর। যোগ বিয়োগের এই রাজনীতি কেবল আদর্শের বিলুপ্তি নাকি রাজনীতিতে ফায়দা নেওয়ার কৌশল? দর্শক, তাই আমরা আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি যোগ বিয়োগের রাজনীতি। আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়েও আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আমার ভাই আছেন মাহবুব আজিজ, সাংবাদিক ও কলামিস্ট। মাহবুব আজিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আছেন আমার ডানে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। বলছিলাম যোগ বিয়োগের রাজনীতি দেখা যায় প্রায় আমাদের দেশে, তো একটু আলোচনায় ঢুকতে চাই। যোগ বিয়োগের রাজনীতি আসলে একসময় গিয়ে কি হয়, বা শত্রু মিত্র হয় কেন, মিত্র কেমন শত্রু হয়, সেই প্রশ্নের উত্তর আমরা খুঁজবো আজকে। একটু প্রথমে যেতে চাই মাহবুব আজিজের কাছে। মাহবুব আজিজ, একটি রাজনীতি একটি কথা বেশ প্রচলিত, বা বিভিন্ন সময় বিভিন্ন দলের লোকেরা বলেন যে এনসিপি যদি জামায়াতের সাথে যোগ না দিত তাহলে এনসিপির অস্তিত্ব অনেকটা হারিয়ে যেত, এরকম একটা কথা বা রাজনীতির মাঠে আমরা ঠাউরতে দেখেছি। কিন্তু গতকালকেও দেখলাম এনসিপির সাথে বেশ কয়েকটি দলের রাজনীতিকরা যুক্ত হতে, এবং সেই সাথে চাঁদপুরেও দেখা গেল বিএনপির কিছু নেতাকর্মীরাও, বিএনপি ক্ষমতায় তারপরে বিএনপি কিছু নেতাকর্মী চায় এনসিপিতে যোগ দিচ্ছে। এই যে এনসিপিকে কেন ভরসা করছে, কি তারা কি গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে সেই কারণে, নাকি আসলে অন্য কোনো উদ্দেশ্য আছে? ধন্যবাদ, শুভেচ্ছা। এনসিপি গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়নি, তখন এনসিপি নামে কোনো দলই ছিল না। গণ অভ্যুত্থান আসলে কোনো একটি একক দলের কোনোভাবেই নেতৃত্ব হয়নি। নেতৃত্বের সারিতে যাদের দেখা গেছে বেশিরভাগ এনসিপি, কেউ 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 কোনো কোনো ছাত্র নেতাদের একটি অংশ, তরুণ ছাত্র নেতারা যারা ছিলেন তাদের অনেকে আবার একসময় শিবির করতেন, ছাত্রলীগেও ছিলেন অনেকে, গুপ্তভাবে ছিলেন, তাদেরও পরিচয় এসছে সামনে, নানান রকম বিতর্ক আছে। তবে এটা ঠিক যে একগুচ্ছ তরুণ ছাত্র নেতা নেত্রী তারা এখানে অবশ্যই সংযুক্ত বা আছেন, এটাতে কোনো সন্দেহই নেই। কিন্তু এনসিপির নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছে এটা সত্য নয়। এবং বিএনপি আপনি দেখুন যে 12-13 সাল থেকেই তো আসলে আওয়ামী লীগের যেই স্বৈরাচারী রূপটি আসলে খুব বড় আকারে প্রকাশ পেতে শুরু করে। শেষ 15 বছরে বিরোধী দলকে অগ্রাহ্য করতে শুরু করে আওয়ামী লীগ, অর্থাৎ তাদের মন মতো বিরোধী দল তারা তৈরি করে নেয়, যেটি জাতীয় পার্টি। এবং আমাদের দেশের যে রাজনীতির যে ধারাটি, অর্থাৎ একদম নির্মূল করে দেব, বিরোধী মতকে আমরা থাকতে দেব না সমাজে, এটা কিন্তু আওয়ামী লীগ শুরু করে 2012-13 সালে। আপনাদের মনে পড়বে যে আগুন, সন্ত্রাস ইত্যাদি পারস্পরিক অভিযোগ ছিল, এবং একক নির্বাচনের দিকে চলে গেল পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার তুলে নিল। এবং এই মানে আওয়ামী লীগ আমলের শেষ 15 বছরের যে ধারাবাহিকতাটা আমরা দেখেছি রাজনীতিতে, যে বিরোধী মতকে কোনো রকম স্থান না দেওয়া, সেটার একটা ইঙ্গিত কিন্তু আমরা এখনো পাচ্ছি। এখন আমরা সংসদের ভেতরে দেখতে পাই যে জামাত এবং এনসিপিকেই প্রধান দল, বিরোধী দল হিসেবে দেখা যাচ্ছে। এটা নির্বাচনের ফলাফলই তাই করেছে। কিন্তু বিএনপি যদি তাই মনে করে যে জামাত এনসিপি আসলে বিরোধী দল, তাহলে কিন্তু সমাজে আরেকটি সেই একই রকম বার্তাই যাবে। কারণ যদি আওয়ামী লীগকে তারা একেবারেই দাঁড়াতে না দেয়, যেইটা আওয়ামী লীগ করেছিল বিএনপির ক্ষেত্রে, একেবারেই দাঁড়াতে দেয়নি, সেটা কিন্তু জনগণের মধ্যে একটা পুঞ্জীভূত রাগ ক্ষোভের তৈরি করেছিল, সেটা পরবর্তীতে বিস্ফোরিত হয়েছে। আপনি দেখুন যে আপনি কি মনে করেন কিনা আওয়ামী লীগ বিরোধী দল হিসেবে আবার সামনে আসতে পারে? এটা পরের প্রসঙ্গ, এই জায়গাটিতে আসি যে এনসিপির আসলে দুদিনের একটি আন্দোলন আমরা দেখেছিলাম আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নিষিদ্ধ করার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের সময়। একদম একটা মোটামুটি একটি আন্দোলন, তারা ঠান্ডা পানি ইত্যাদি পুলিশি প্রহরা একটি আন্দোলন করে, এবং তখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকার। এবং
এই এই সংসদে সেই নিষিদ্ধটি আইনে রূপান্তরিত হয়, সংসদে আইনে রূপান্তরিত হয়। তখন শুধু না, 24-এর গণঅভ্যুত্থান পর থেকে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নামটি উচ্চারণ করা যায়নি। বিভিন্ন সিভিল সোসাইটি বা পেশাজীবী বিভিন্ন জায়গা থেকে যখন বলা হয়েছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে সকলের অংশগ্রহণ জরুরি, তখন বলা হয়েছে আপনি আওয়ামী দোসর, আপনি সফট আওয়ামী লীগার, আপনি আওয়ামী লীগের প্রেতাত্মা, আপনি সেই 71-এর বয়ান দিচ্ছেন। এই বিষয়গুলো তারাই বলেছে এবং কোনোভাবেই এটা গ্রহণযোগ্য বলে মনে করা হয়নি। বলা হয়েছে যে এটা জুলাইয়ের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপরীত যদি আওয়ামী লীগকে সমাজে অন্তর্ভুক্ত করা হয়। এখন নাহিদ ইসলাম কি বললেন? এটা কি এখন গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা? অর্থাৎ আমরা যখন বলবো সেটা হলো আকাঙ্ক্ষা, আর আমার বিপরীত যখন বলবে তখন আর আকাঙ্ক্ষা না। কি কথা শুনি আজ মন্থরার মুখে, একখানা বাক্য ছোটবেলায় আমরা পড়েছিলাম। না, আওয়ামী লীগের লোকেরা যখন এনসিপিতে যুক্ত হবে তখন তার আওয়ামী লীগ থাকে না। তার মানে কি, আওয়ামী লীগের লোকেরা যখন একটা সংগঠন তৈরি হয় কি করে? সংগঠন কি একটা বায়বীয় জিনিস? আওয়ামী লীগের যে দুষ্কৃতি, আওয়ামী লীগের যে দুষ্কর্ম, এটা করেছে কারা? এই নেতাকর্মীরাই তো। তাদের যে বক্তব্য যে আওয়ামী লীগ ফ্যাসিবাদী গণহত্যাকারী, তা গণহত্যা এবং ফাঁসিবাদ করেছে, তা আওয়ামী লীগ কি একটা বিমূর্ত বাস্তবতা নাকি? আওয়ামী লীগের কর্মীরাই তো তা করেছে, এবং সেই কর্মীরা কারা কারা করেনি এটা এনসিপি নেতারা ঠিক করে ফেলবেন। এটা কিন্তু দেশের আইন কানুন ঠিক করবে না। আপনি দেখুন যে যখন অন্তর্বর্তী সরকার ছিল তখন তারা এই বিচারটিকে ঝুলিয়ে দেবার জন্য মুক্তিযুদ্ধের যে যুদ্ধাপরাধ মানবাধিকার বিরোধী ট্রাইব্যুনাল ছিল ওটার মধ্যে কিন্তু এই বিচারটাকে যুক্ত করে দিল। যুক্ত করে দিয়ে দুইটা বিচারকেই তারা শূন্যগর্ভ করে তুলল। এটার জন্য একটি আলাদা ফৌজদারি আইনেই যদি সুস্পষ্টভাবে বিচার করা হতো তাহলে কিন্তু একটা ফয়সালা হয়ে যেত। সেটাও তারা ঝুলিয়ে রাখলো। মুক্তিযুদ্ধের ওই যুদ্ধাপরাধটিকেও তারা শূন্য করে দিল এবং এই পুরো জিনিসটাকে তারা আসলে ঝুলিয়ে দিল। এবং 18 মাস থেকে 2 বছর বহু নেতাকর্মী, বহু পেশাজীবী, আমাদের সাংবাদিকদের অনেকেই জেলে রয়েছেন যাদের বিরুদ্ধে সুস্পষ্ট কোনো মামলাই নেই। সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে দিয়ে তাদেরকেও জেলে রাখা হয়েছে। লেখক শাহরিয়ার কবিরকে জেলে রাখা হয়েছে এই সমস্ত মামলায়। আপনি বুঝুন অবস্থা। কাজে এই সব কিছু মিলিয়ে একটা তালগোল, এবং ব্যাপারটা হচ্ছে, বলবার কথাটি হচ্ছে, যখন সংসদ নির্বাচনে জয়ী হয়ে গেছে এনসিপি, তারা 6টি আসন পেয়ে গেছে, নতুন একটি দল, সরকার সমর্থিত দল হিসেবে, তারা এখন পরিসর বাড়াতে চাচ্ছে। সেই পরিসর বাড়ানোর হিসেবে সবচেয়ে বেশি বড় জায়গাটি আওয়ামী লীগ। আওয়ামী লীগ যেহেতু বিপদগ্রস্ত, ছাত্রলীগ এবং আওয়ামী লীগকে যদি তারা শেল্টার হিসেবে এনসিপিকে নেয় তাহলে উইন উইন সিচুয়েশন।